রমনার বটমূলে বোমা হামলা মামলার আপিলের রায় কিছুক্ষণের মধ্যে। জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি কাল। আদালত চত্বরেই পুলিশের ফোনে কথা বলছেন আসামি। এজলাসে আনা নেয়ার পথে অবৈধ সুযোগ, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। ব্যাপক সংস্কার করতে গেলে নির্বাচন ব্যাহতের শঙ্কা সিপিবির। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে ঐকমত্য কমিশন। কাল নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর। বন্দরেও দেখা দিয়েছে ব্যস্ততা। স্বাগত। এখন ঢাকায় আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম সাফিন। রমনা বটমূলে বর্ষবরণে বোমা হামলা মামলার আপিলের রায় পড়া চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন আপিলের পুরো রায় পেতে আরো কত সময় লাগতে পারে, কি বলা হয়েছে রায়, কিছু জানা গেছে কিনা? ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে রমনার বটমূলে 2001 সালের 14ই এপ্রিল বোমা হামলা হয়। সেই বোমা হামলায় 10 জন নিহত হন এবং অনেকেই আহত হন, পঙ্গুত্ব বরণ করেন। সেই মামলার রায় হয়েছিল বিচারিক আদালতে 2014 সালে এবং সেই রায়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ হুজি 6 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং একই সঙ্গে 8 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়, 6 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সেই মামলাটি হাইকোর্টের ডেথ রেফারেন্স এবং জেল আপিল শুনানির জন্য আসে এবং কয়েকবার শুনানির উদ্যোগ নেওয়া হলো। এটি দীর্ঘদিন শুনানি হয়নি। পরবর্তীতে এটি শুনানির জন্য কার্যতালিকা আসে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চে এটি রায়ের জন্য দ্বিতীয় দিনে রায় ঘোষণা চলছে। গত বৃহস্পতিবার প্রথম দিনে রায় ঘোষণা শুরু হয়। সেদিন বিচারপতি বলেছিলেন যে আজকে এটি পুরোপুরি শেষ করা যাবে না, এটি মঙ্গলবার দিন পুরোপুরি শেষ করে রায়ের জন্য রাখা হবে এবং আজকে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণ আগে হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চে এই রায়টি ঘোষণা শুরু হয়েছে এবং আজকে এই রায় শেষ হবে, এটি আশা করা যাচ্ছে। আইনজীবীরাও সেটি জানিয়েছেন যে আজকে এটি শেষ করে রায় ঘোষণা করা হবে। এর মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 2 জন আসামি, মাওলানা ইয়াহিয়া এবং মাওলানা আব্দুর রৌফ, তারা কারাগারে মারা গেছেন এবং একই সঙ্গে এই মামলার যে শীর্ষ আসামি এবং যার মৃত্যুদণ্ড হয়েছিল হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, তিনি আরেকটি মামলায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তিনি এই মামলা থেকে বাদ যাবেন। এরকম কয়েকজন আসামি এই মামলা থেকে বাদ যাবেন এবং এদেরকে বাদ দিয়ে এই মামলা রায় ঘোষণা করা হবে এবং আজকেই হয়তো জানা যাবে হাইকোর্টের রায় যে রমনার বটমূলে বোমা হামলার সবশেষ যে রায় আসবে হাইকোর্ট থেকে, সেই রায় যারা দণ্ডিত হয়েছেন, যারা এই মামলার আসামি, তাদের ক্ষেত্রে কি ধরনের রায় উচ্চ আদালত থেকে আসে এবং এটি দেশের একটি চাঞ্চল্যকর একটি মামলা এবং রমনার বটমূলে বর্ষবরণে এই হামলার পরে পুরো দেশ কেঁপে উঠেছিল। সেই আলোচিত মামলাটির আজকে রায় ঘোষণা হতে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি যে কতক্ষণে হাইকোর্ট বিভাগ এই বিচার শেষ করেন এবং রায় ঘোষণা করেন, সেজন্য আমরা জানার অপেক্ষা করছি। শাফিন। জাহিদ হাসান যুক্ত হয়েছিলেন হাইকোর্ট থেকে। এদিকে যে প্রক্রিয়ায় হাইকোর্টে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে তা ঠিক হয়নি। রাজনৈতিকভাবে হেয় করতে এটি করা হয়েছিল, তাই আদালত থেকেই দলটি নিবন্ধন ফিরে পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আবেদনের শুনানি হয়। পরবর্তী শুনানি বুধবার। শুনানিতে জামায়াতের আইনজীবী বলেন, আদালত থেকে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের নজির ভারতীয় উপমহাদেশে আর একটিও নেই। এর আগেও কয়েক দফা নিবন্ধন ইস্যুতে শুনানি হয়েছে। 2013 সালে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দলের রিটের প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন বাতিল করেন হাইকোর্ট। আপিল বিভাগও সেই রায় বহাল রাখেন। আর 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সভাপতিত্বে সুপ্রিম কোর্ট সভা করে জামায়াতের দলীয় প্রতীক বাতিল করা হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীতে আপিল করে জামায়াত। খোদ পুলিশের ফোনেই কথা বলছেন আসামি।
তাও আবার আদালত প্রাঙ্গণে। জুলাই অভ্যুত্থানের 8 মাস পেরোলেও এখনও বেপরোয়া আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। কারাগার বা থানা থেকে এজলাসে নিয়ে আসার পথেই আসামিরা নানা অবৈধ সুযোগ পাচ্ছেন। আমান আহমেদকে সাথে নিয়ে মশিউর অনিকের প্রতিবেদন। ন্যায় বিচারের সর্বোচ্চ মঞ্চ বিচারালয়। এই মঞ্চে আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে হয় সত্য মিথ্যার ফয়সালা। কিন্তু ন্যায় বিচারের সেই মঞ্চে হাজিরাকালে অভিযুক্তদের বিশেষ কিছু সুবিধা দিচ্ছে একটি চক্র। বলতে পারো আমার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করো, আমরা ফোনে কথা বলাই না ভাই। আপনারা ফোনে কথা বলেন না? না, শুধু আমরা বাইরে তত্ত্বাবধানের জন্য, আমরা ভিতরে কেউ না। এটা ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা এটার ফিডব্যাক। এখন টেলিভিশনের গোপন ক্যামেরায় ধরা পড়ে আইনের তোয়াক্কা না করেই আসামির হাতে মোবাইল তুলে দিয়েছে 3 পুলিশ সদস্য। আর সেখানেই শেষ নয়, ফোনালাপের পুরোটা সময় তাকে পাহারা দেন এই আইনের রক্ষকরা। পরিচয় গোপন করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ কেউ নিয়মিতভাবে আসামিদের এই সুযোগ করে দেন। জানা যায় প্রতিটি ফোনালাপের পেছনে থাকে নির্দিষ্ট আর্থিক লেনদেন, যার পরিমাণ নির্ভর করে অপরাধীর পরিচিতি ও মামলার গুরুত্বের ওপর। আদালতে হাজিরার সময় বা গারদে আসামির মোবাইল ফোনে কথা বলা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিএমএম আদালতের প্রশাসনিক প্রধান উপপুলিশ কমিশনার তারেক জুবায়ের। একজন আসামিকে কথা বলে দিয়েছে, তো এটি একটি অপেশাদার আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ। আমরা বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব এবং এই 3 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব। আমাদের পুলিশ সদস্যদেরকে যে সচেতন করার ক্ষেত্রে ট্রেনিংয়ের তো 3টা বিষয় থাকে। একটা হচ্ছে যে নলেজ, KSA বলে, নলেজ, অ্যাটিটিউড এবং স্কিল, এই 3টাই হয়। তো আমি আশা করছি যে এই ট্রেনিং যেহেতু আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি এবং আমি নিজেও এটা করাচ্ছি, শুরু করেছি এই সপ্তাহ থেকে, তো আমাদের পুলিশ সদস্যদের এই ধরনের অপেশাদার আচরণের পরিবর্তন হবে। আদালতে আসামি আনা নেয়ার কাজ করেন মূলত গারদের পুলিশ সদস্যরা। এছাড়াও প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে কেউ ফোনে কথা বলানোর সঙ্গে জড়িত হলে ছাড় না দেওয়ার তাগিদ দিলেন পাবলিক প্রসিকিউটর। ধরনের কোনো মোবাইলকে যদি ব্যবহার করে আদালতের ভিতরে এজলাসে বিচার চলাকালীন সময় অথবা বিচারের পূর্বে যখন আসামিদের নিয়ে আসা হয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের মোবাইলগুলো সিজ করা হবে। প্রসিকিউশনে যারা আছে তারা যদি কেউ ধরনের পুলিশ বা অন্য কেউ যদি এটা সহায়তা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং আমাদের এখানে যে ডিসি প্রসিকিউশন আছেন এবং যারা এডিসি আছেন, দায়িত্বে আছেন, তারা এই ব্যাপারে খুবই তৎপর। তবে এমন ঘটনা আদালতে খুব হরহামেশাই ঘটে বলে দাবি করেন অনেক আইনজীবী। আদালত চলাকালীন সময় কিংবা আদালতে হাজিরার সময় মোবাইল ফোন ব্যবহার করা আইনত নিষিদ্ধ, কিন্তু দুঃখজনকভাবে পুলিশের সহায়তায় অনেক সময় ঘটনাটি ঘটে থাকে। আমরা এই ঘটনাকে বেআইনিই বলবো না, এটা রীতিমতো আদালতকে অপমান করার শামিল। বিভিন্ন থানা কিংবা হাজতখানা থেকে আসামিদের বা অভিযুক্তদেরকে নিয়ে আসার জন্য এই সমস্ত প্রিজন ভ্যানগুলো ব্যবহার করা হয়। এরপরে সেখান থেকে নামিয়ে তাদেরকে রাখা হয় গারদে এবং ঠিক এই রাস্তা ধরে তাদেরকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় এজলাসে। কিন্তু এই রাস্তার মাঝখানের সময়টাতে একটা পক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সুযোগ করে দেন বেশ কিছু অনৈতিক সুযোগ সুবিধা নেয়ার জন্য। প্রশ্ন হলো 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পরে আদালত প্রাঙ্গণের প্রেক্ষাপট পরিবর্তন করতে ঠিক আর কত সময় লাগবে? মশিউর অনিক, এখন, ঢাকা। প্রয়োজনীয় সংস্কারের বাইরে অন্য যে কোনো সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে প্রিন্স বলেন তারা ঐকমত্যে পৌঁছাতে চান, তবে আন্দোলনে অনেক জটিলতা তৈরি হওয়ায় কাজটি কঠিন বলে উল্লেখ করেন তিনি। আর জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণের লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আলোচনার মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ
যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে, এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। প্রায় 1.5 মাস ধরে নিখোঁজ সাভারের 10ম শ্রেণীর এক শিক্ষার্থী। তার চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন বাবা মা। সন্তানকে খুঁজে পেতে প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন পরিবার। তবে পুলিশ বলছে উদ্ধারের চেষ্টা চলছে এখনো। হুমায়ুন কবিরের প্রতিবেদন থাকছে বিস্তারিত। সন্তানের খোঁজে এমন আকুতি ধামরাইয়ের কাউলিপাড়ার 10ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা রাজবংশীর মায়ের। গেল 19 মার্চ নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় প্রিয়াঙ্কা রাজবংশী। দীর্ঘদিনেও মেয়ের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছে পরিবার। সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। পরিবারের অভিযোগ, অনেক দিন ধরেই একই এলাকার আশরাফুল হোসেন নামের এক যুবক প্রিয়াঙ্কাকে উত্ত্যক্ত করছিল। মাস ধরে আমার মেয়ের মুখ আমি দেখি নাই। আমার মেয়ে কি বেঁচে আছে না মরে গেছে না মেরেই ফেললো, আমি আজও জানতে পারলাম না। দিনে দুপুরে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশীরা। অবিলম্বে কিশোরীর খোঁজ চান তারা। মেয়েটা খুব ভালো ছিল, কিন্তু আজ মানে কতদিন যাবত নাই, পরীক্ষা দিতে পারলো না। এখন চাই মেয়েটারে বাসায় ফিরে আনুক। গেল 26 এপ্রিল 4 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেছে পরিবার। এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে কাজ চলছে বলে জানান ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। অত্র থানায় ইতিমধ্যে একটা মামলা নেওয়া হয়েছে, একজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আমাদের ধামরা থানা পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চলমান আছে। স্কুল পড়ুয়া কিশোরীর পরিণতি নিয়ে শঙ্কায় দিন কাটছে পরিবারের। দ্রুত এই শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানায় পরিবার। হুমায়ুন কবির, এখন ধামরাই। দায়িত্ব নেওয়ার 9 মাস পর প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর ঘিরে নতুন করে আলোচনা চট্টগ্রাম বন্দর। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহু প্রতীক্ষার কালুরঘাট সড়ক ও রেল সেতুর। চট্টগ্রামের সন্তান হিসেবে প্রধান উপদেষ্টার কাছে এই অঞ্চলের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরে এই অঞ্চলের মানুষের ভাবনা ও দাবি তুলে ধরেছেন হাজেরা শুলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথমবারের মতো চট্টগ্রাম সফর, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের সন্তান হওয়ায় এই সফর ঘিরে চট্টগ্রামবাসীর প্রত্যাশাও অনেক। চট্টগ্রাম সমুদ্র বন্দরের যথাযথ ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেবে এই সরকার, এমন চাওয়া ব্যবসায়ীদের। গুরুত্ব পাচ্ছে কক্সবাজার পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণের বিষয়টিও। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার যেই প্রকল্পটি, বিশাল একটি প্রকল্প চলমান রয়েছে, সেটাকেও কিন্তু একটু স্পেশাল নজর দেওয়া উচিত। এটা দীর্ঘদিন হয়ে গেল, আমরা কিন্তু ওটার সুফল এখনো পাচ্ছি না। পুরনো কক্সবাজার সড়কটাকেও 4 লেন উন্নতকরণের কথা বলছিলাম আমরা। এই চট্টগ্রামের এই একটা অমূল্য সম্পদ কক্সবাজার, সেটাকে প্রকৃত কাজে লাগাতে পারছি না। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, প্রতিনিয়ত মানুষের প্রাণ হারাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিরাও ঘুরে গেছেন চট্টগ্রাম বন্দর। তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার পরিদর্শনকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এরই মধ্যে এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বেশ সরব নানা পক্ষ। ব্যবসায়ীরা বলছেন, আগামী দিনের বাণিজ্যিক চাহিদা পূরণে বে টার্মিনালের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি অতীতের মতো কারো স্বার্থে যেন চট্টগ্রাম বন্দর ব্যবহার না হয় সেটি নিশ্চিত করবে এই সরকার।
বিদেশি অপারেটররা আসবে সেটা বিরোধিতা আমি করব না, তবে বিদেশি আনার প্রয়োজন আছে কিনা সেটার একটা মূল্যায়ন হওয়া দরকার। এই সরকারের আমলে আমরা চাইব যে একটা প্রকৃত একটা হোক, মানে একটা মূল্যায়ন হোক যে আসলে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর প্রয়োজন আছে কিনা। বে টার্মিনালকে ঘিরে অনেক বড় বড় বিদেশি যে সকল আপনার বিনিয়োগকারী আছেন তারা কিন্তু মুখিয়ে আছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। বিনিয়োগ হলে আমাদের যে অর্থনীতিতে আমাদের একটা সঞ্চালন তৈরি হবে। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিস চালু হলেও প্রায় শতবর্ষী কালুরঘাট রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এক্ষেত্রে দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আশা কর্ণফুলী নদীর উপরে কালুরঘাট সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা, যেটি নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামবাসীর যোগাযোগের দুর্ভোগই শুধু লাঘব হবে না, বিস্তৃত হবে শিল্পায়নও। আমি আশা করি উনি যেহেতু প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, চট্টগ্রামে যেগুলি বার্নিং ইস্যু আছে, যেসব কর্মকাণ্ডগুলি করা উচিত সরকারের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে, সেগুলি যেন এগুলি অতি সত্বর উনি করেন। সফরসূচি অনুযায়ী বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে উপদেষ্টাকে বরণ করে নিতে ও সমাবর্তনের বর্ণিল আয়োজনে প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া হাটহাজারীতে নিজ জন্মস্থান বাথুয়া গ্রামেও যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। এখন ঢাকায় একটা বিরতির সময় হলো, একটু পর ফিরবো আবার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে সংবাদ সম্মেলন করছে ওয়ারিয়র্স অব জুলাই এর সদস্যরা। আমরা সরাসরি সেখানে যাব। যেটা ছিল সেখানে সেটা উদ্বোধনও করেন। সেখানে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দেন। সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন, মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক আজম স্যার ছিলেন, চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস স্যার উনিও ছিলেন। সেখান থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় আগামী মার্চ মাস থেকে আমাদের শহীদ পরিবার এবং আহতদেরকে ভাতাটা প্রদান করা হবে। কিন্তু আমরা দেখলাম সরকারের তালবাহানার কারণে আজকে আপনার মে মাস চলতেছে, মানে মার্চে দেওয়ার কথা ছিল, 3 মাস চলে গেছে, এখন পর্যন্ত সেটা শুরু করেনি। আগামী জুন মাস অর্থাৎ ঈদের আগে আমরা সকলে চাই ঈদের আগে এই ভাতাটা প্রদান করতে হবে। আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, আমাদের অনেক আহত ভাইকে বিদেশে পাঠানোর জন্য ডাক্তাররা ইতিমধ্যে রেফার করেছে, তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের কাগজপত্র ডকুমেন্টস পাঠানো হয়েছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তেমন ভাবে এই জিনিসগুলো দেখছে না। তাদের এই আমলাতান্ত্রিক যে জটিলতা ছিল সেই জটিলতায় এখন পর্যন্ত আমাদেরকে দেখিয়ে যাচ্ছে। অনেকের ইতিমধ্যে 12-13 জনকে বিদেশে পাঠানোর জন্য ভিসা হয়ে গেছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত টিকিট দেওয়া হচ্ছে না। আমরা আমাদের এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি, আপনারা যাদেরকে ইতিমধ্যে পাঠানোর ব্যবস্থা করেছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠাবেন, আর যাদের ডকুমেন্টস গুলো আপনাদের এখানে দেওয়া হয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে বাইরে পাঠানোর ব্যবস্থা করবেন। আমাদের 4 নাম্বার যেটা ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে কয়েকজন মিলে আমাদের এই ফাউন্ডেশনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে জুলাই ফাউন্ডেশন কারো একক গোষ্ঠী বা কারো ব্যক্তি কেন্দ্রিক না। এটা সকল আহত জুলাই যোদ্ধা, আহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং এই গণঅভ্যুত্থানে অন্যতম স্টেক হোল্ডার যারা ছিল তাদের সমন্বয়ে চলবে। কেউ মন গড়া যদি এসে বলে যে আমাকে এটা দিতে হবে, আমাকে এটা দিতে হবে, আমি এটা করব ওটা করব, তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে একসাথে রুখে দাঁড়াবো। সরাসরি যুক্ত হয়েছিলাম আহত জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলনে। বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে আমরণ অনশন করছেন 35 শিক্ষার্থী। এ নিয়ে আরও জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন অনশন কর্মসূচির কত ঘন্টা পার হয়েছে? শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসন এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেছে কিনা? শাফিন, গতকাল রাত থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে। তা এখন প্রায়
12 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো ধরনের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ তাদের সাথে করা হয়নি, যে কারণে তারা কিন্তু সেই আমরণ অনশনটি চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ তারাও কিন্তু এই যে তাদের আন্দোলন সেটির সাথে একাত্মতা প্রকাশ করে এই যে এখানে অবস্থান করছেন এবং প্রশাসনিক ভবনের নিচতলায় তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি তাদের দাবিটি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা কিন্তু এই অনশন চালিয়ে যাবে এমনটিও ঘোষণা দিয়েছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বিভিন্ন সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দাবি তুলেছেন। প্রথম থেকেই তারা কিন্তু 22 দফা দাবি তুলে একটি আন্দোলন করেছেন, তারপর সেই 22 দফা 4 দফায় এসে উপনীত হয় এবং সব শেষ যখন 4 দফাও পূরণ হয় না তখন তারা কিন্তু এই 1 দফা দাবিতে উপনীত হয়, সেটি হচ্ছে ভিসির অপসারণ। সেই দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন, আজকে 10ম দিন চলছে, 10 দিন ধরেই কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ বিভিন্ন সময় তারা চালিয়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে তারা কিন্তু গতকাল ভিসির একটি ফেসবুক লাইভে আসাকে কেন্দ্র করে তারা এই মুহূর্তে কিন্তু আমরণ অনশনে যোগদান করেছেন এবং এই মুহূর্তে দেখছেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গতকাল রাত থেকে অবস্থান করছেন এবং তাদের শারীরিক অবস্থা ঠিক আছে কিনা সেটি কিন্তু দেখা হচ্ছে এবং যারা ডক্টর রয়েছেন, দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এসে সেটি দেখছেন এবং শিক্ষকরাও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে অবস্থান করেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত যিনি উপাচার্য রয়েছেন তিনি একাই নিয়েছেন এবং অফিস না করে বাসভবনে থেকেই তারা তিনি কিন্তু তার যে কার্যক্রম সেটি পরিচালনা করতেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে তার কক্ষ রয়েছে সেটি আসলে সেখানে তিনি অনুপস্থিত থাকতেন এমনটি অভিযোগ করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজেট আসলেও সেই বাজেটগুলো তিনি ঠিকঠাকভাবে বাস্তবায়ন করেননি এমনটি অভিযোগ করেছেন যারা শিক্ষক রয়েছেন তারা। এবং এই শিক্ষার্থীদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের একটি অংশ কিন্তু এখানে আন্দোলনে যোগদান করেছেন এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারপরেও যদি তাদের দাবি নিয়ে আসলে কোনো ঘোষণা না আসে সেক্ষেত্রে এর থেকেও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত 1 মাস ধরেই কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং তার প্রেক্ষিতে 4 দফা এবং এই পর্যায়ে কিন্তু 1 দফা দাবিতে তারা আমরণ অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সহকর্মী অমিত হাসান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি নিয়ে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় এখনও তীব্র গরম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জেলায়? বৃষ্টির কোনো পূর্বাভাস আছে কিনা? আবহাওয়া অফিস কি বলছে? শাফিন, গত কয়েকদিনের কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপদাহ আসলে বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের কারণে সাধারণ যারা মানুষ আছে, নিম্ন আয়ের যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে তারা কিন্তু চরম আকারে দুর্ভোগে পড়েছে। সব থেকে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে মাঠে কিন্তু শাফিন, এই মাঠে কৃষকদের কিন্তু বড় হচ্ছে। আমার সাথে বেশ কয়েকজন কৃষকের কথা হয়েছিল, তারা বলছে যে ঠিক এই সময়টাতে তাপপ্রবাহের কারণে মাঠে আসলে শ্রমিক সংকট দেখা গেছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি শাফিন, গতকাল রাত্রে ঠিক 2-1 মিনিটের জন্য চুয়াডাঙ্গাতে বৃষ্টি হয়েছিল, তারপর পরে কিন্তু সেই বৃষ্টি থেমে যায়। কিন্তু সাধারণ মানুষ এবং যারা নিম্ন শ্রেণী পেশার মানুষ আছে সকাল থেকে আমি দেখেছি যে তারা কষ্টে আছে, দুর্ভোগে আছে। সকাল থেকে রোদের প্রখরতা কিন্তু শাফিন চুয়াডাঙ্গায় আছে। আজকে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস দুপুর 12টায় আবহাওয়া রেকর্ড করেছে 38 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো বাড়বে, অর্থাৎ দুপুর 3টায় কিন্তু তাপমাত্রা প্রায় 40-এর ঘরে চলে যেতে পারে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস এবং আরো বলেছে যে এই তাপপ্রবাহ এখনই কমার কোনো সম্ভাবনা নেই। সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো আরো ভয়াবহ হতে পারে, অর্থাৎ 41-42 ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে যেতে পারে। আরেকটা বিষয়, হাসপাতাল, সদর হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে শাফিন চরম দুরবস্থা। কারণ এই গরমজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ভর্তি হয় সব রোগীর মধ্যে শাফিন শিশু এবং বয়স্কদের রোগীর সংখ্যা বেশি এবং চিকিৎসকরা বলছে বাড়তি রোগীর এই চাপে তারাও হিমশিম খাচ্ছে। সবকিছু মিলিয়ে গরম আসলে পরিস্থিতি দুর্বিষহ করে তুলেছে চুয়াডাঙ্গাবাসীর জন্য। তো গরম পরিস্থিতি নিয়ে শাফিন আমার কাছে এই ছিল সবশেষ। শাফিন। সহকর্মী অনেক চক্রবর্তী চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন তীব্র গরমে বাড়ছে রোগবালাই, অসুস্থতা, পাশাপাশি ভোগান্তি জনজীবনে। এদিকে কুমিল্লায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি স্ক্যাবিস।
চিকিৎসকরা জানান, জেলার হাসপাতালগুলোতে চর্মরোগের চিকিৎসা নিতে আসা 70% রোগী স্ক্যাবিসে আক্রান্ত। শুরুতে শিশুদের মধ্যে থাকলেও এখন সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন এই রোগে। সঠিক চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তির কিডনি পর্যন্ত বিকল হতে পারে। এ নিয়ে জানাচ্ছেন মাসুদ আলম। স্ক্যাবিস এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ। খোস পাঁচড়া জাতীয় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে কুমিল্লার গ্রাম থেকে শহর সবখানে। জেলার সরকারি বেসরকারি হাসপাতালে চর্মরোগের চিকিৎসা নিতে যাওয়া 70 ভাগই স্ক্যাবিস আক্রান্ত। শিশুরা বেশি সংক্রামিত হলেও আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। চুলকাতে চামড়া উঠে যায়, এরপরে এই গোসল করার সময় পানি লাগলে অনেক চিৎকার করে, ব্যথা করে, চুলকানিটা কখনো গোটার মতো হয়, কখনো আবার দাঁতের মতো হয়। তো পরে আমার শুরু হওয়ার পর আমার বাচ্চাদের এবং আমার হাজবেন্ডের সবারই হয়েছে। চতুর্দিক দিয়ে এটা লাল হয়ে যায়, চুলকাতে এটা পুরোটা বাইরে যায় গিয়া, তখন আর ওষুধ বড়ি ওটা কাজ করতেছেন। সবারই বাচ্চার হাতে আছে, পায়ে আছে, হাতে কমাইতে পারে না। এখন তো এই সমস্যা থেকে কিভাবে আমরা মানে উত্তমভাবে বুঝতেছি না। শুরুতে ঘামাচির দানা থেকে তীব্র চুলকানি, হাতের তালু, আঙ্গুলের ফাঁক, ঘাড়, কোমর সহ দেহের বিভিন্ন ভাঁজে জন্ম নেয়া খোস পাঁচড়াই স্ক্যাবিসের উপসর্গ। থাকতে পারে ঘা, জ্বর ও ব্যথাও। আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসা না নিলে নানা জটিল রোগ সহ কিডনির ক্ষতি করে দিতে পারে স্ক্যাবিস। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পাশাপাশি তার ব্যবহৃত যে কোনো কিছু থেকে সংক্রামিত হতে পারে অন্যরা। কয়েকটা রুমে স্কিনের রোগী দেখা হয়, আমাদের রুমে এভারেজলি 200-র মতো রোগী দেখা হয়। এর মধ্যে দেখা যায় যে 70% রোগী হচ্ছে স্ক্যাবিসের রোগী। তবে স্ক্যাবিস চিকিৎসা নিরাময়যোগ্য। সংক্রমণ ঠেকাতে এক ঘরে অবস্থানকারী সব সদস্যদের একসাথে চিকিৎসা নেয়ার পরামর্শ সিভিল সার্জনের। ওষুধগুলো দিলে ভালো হয়ে যায়, কিন্তু ভালো হইলেও যদি পরিবারের সবাই একসাথে না দেয়, অথবা ভালো হওয়ার পরে আরেক পরিবারের আরেকজন এমন কেউ আছে যার সাথে যেটা বললাম সেভাবে সংস্পর্শে আসে, এটা আবারও হতে পারে। এ ছোঁয়াচ্ছে রোগ জেলা জুড়ে ছড়িয়ে পড়লেও আক্রান্তের হার সবচেয়ে বেশি মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়। মাসুদ আলম, এখন, কুমিল্লা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এদিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। জানান, দ্রুত শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়া মাত্র 11 দিনের মাথায় রায় ঘোষণা করা হচ্ছে। এর আগে গতকাল আলোচিত মামলাটির প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ফের আজ যুক্তিতর্ক উপস্থাপন হয়। এতে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। গেল 6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবারে দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির উদ্দেশ্য মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর 3 দিনের ঐতিহাসিক এ সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের একাধিক বৈঠকের কথা রয়েছে তার এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের 3 ধনী দেশ থেকে $2 ট্রিলিয়ন অধিক বিনিয়োগ টানবেন বলে জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া যুক্তরাষ্ট্রের কথা মতো গাজায় আগ্রাসন বন্ধ না করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বেশ নাখোশ দেখা যাচ্ছে ট্রাম্পকে। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের বিরতিহীন চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় তার চেষ্টা নজর কেড়েছে সবার। পাক ভারত যুদ্ধবিরতিতে মধ্যস্থতার পর এবার হামাস, ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপর দেখা যাচ্ছে তাকে। গাজায় যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর। আর ট্রাম্পের এই সফরকে নিঃসন্দেহে ঐতিহাসিক সফর বলছেন অনেকে। 3 দিনের এ সফরের শুরুতে সৌদি আরবে যাবেন ট্রাম্প। সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গাজা যুদ্ধবিরতি সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে বলে প্রত্যাশা ট্রাম্পের। এর আগেও যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করেছিল সৌদি আরব। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করতেও আলোচনা করবেন তারা। সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আমিরের সঙ্গে একাধিক
বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো করতে চান ট্রাম্প ও তার পরিবার। যুক্তরাষ্ট্রের সংযুক্ত আরব আমিরাত $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করবে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া কাতারও বিপুল অঙ্ক বিনিয়োগ করার কথা রয়েছে। তবে ট্রাম্পের এবারের মধ্যপ্রাচ্য সফরের তালিকায় নেই ইসরায়েলের নাম। গাজায় যুদ্ধ বন্ধ করতে গত কয়েকদিন ধরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তার কথা না শোনায় তিনি নেতানিয়াহুর উপর কিছুটা নাখোশ। মূলত এই কারণেই তার সফরে জায়গা পায়নি ইসরায়েল। এছাড়াও ইয়েমেনে মার্কিন বিমান হামলার বিষয়টিও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ওয়াশিংটন। ইসরায়েলের প্রতি ট্রাম্পের এমন আচরণকে বেশ উদ্বেগজনক মনে করছেন ইসরায়েলি কূটনীতিকরা। যদিও ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এছাড়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে মধ্যস্থতাকারী পাঠাবে তেল আবিব। গাজা যুদ্ধ বন্ধ ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ইস্যুতে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসছেন। তাদের এই বৈঠকেও যোগ দিতে পারেন তিনি। Turkey between Russia and Ukraine. And I believe the two leaders were going to be there. I was thinking about flying over. I don't know where I'm going to be on Thursday. I've got so many meetings. ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ঘিরে যুদ্ধবিরতি কার্যকরের আশা আলো দেখছেন গাজার লাখ লাখ ফিলিস্তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশযাত্রায় এয়ারফোর্স ওয়ান হিসেবে এবার উঠবে $40 কোটি বোয়িং। ব্যক্তিগত বিমানের তালিকায় সবচেয়ে বিলাসবহুল এই জেটের মালিক কাতারের রাজপরিবার। চোখ ধাঁধানো ইন্টেরিয়রের জন্য বিমানটিকে উড়ন্ত প্রাসাদ বললেও ভুল হবে না। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ভিনদেশি কোনো সরকারের যুক্তরাষ্ট্রকে দেয়া এ যাবৎকালের সবচেয়ে দামি উপহার, সম্ভবত উপহার হিসেবে সুপার লাক্সারি বোয়িং 747-8 জাম্বো জেট গ্রহণের প্রস্তুতিও নিতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। $40 কোটি বোয়িং জাম্বো জেটটি উপহার হিসেবে গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বিলাসবহুল এই ব্যক্তিগত বিমানের মালিক কাতারের রাজপরিবার। বলা হচ্ছে মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশযাত্রায় ব্যবহৃত এয়ারফোর্স ওয়ানের সাময়িক বিকল্প হতে পারে বিলাসবহুল বিমানটি। অভিজাত ইন্টেরিয়রের কারণে বিমানটি সুপরিচিত উড়ন্ত প্রাসাদ হিসেবে। শয়নকক্ষ, বসার ঘর, খাবার ঘর, বাথরুম থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত ব্যয়বহুল আর দুর্দান্ত নকশার পরতে পরতে ছাপ রাজকীয়তার। শুরুতে কাতারের রাজপরিবারের সদস্যদের জন্য থাকলেও যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়ার আগে বিমানটি ব্যবহার করেছে তুরস্ক সরকারও। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে গেল ফেব্রুয়ারিতে প্রথম বিলাসবহুল এই বিমানের ভেতরে ঘুরে দেখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য বোয়িংয়ের নতুন দুটি বিমানের নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় প্রাসাদসম এই জাম্বো জেটটি যুক্ত হচ্ছে ট্রাম্পের বহরে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় 2018 সালে বিমান দুটি কেনার প্রক্রিয়া শুরু করে তৎকালীন ট্রাম্প প্রশাসন, যেগুলোর নির্মাণ কাজ শেষ হবে 2029 সালে, আরও প্রায় 4 বছর পর। এবিসি নিউজ বলছে রাজকীয় এই বিমান 47তম মার্কিন রাষ্ট্রপ্রধানের কাছে থাকবে তিনি ক্ষমতা থেকে বিদায় নেয়ার কিছুদিন আগ পর্যন্ত। এরপরে বিমানটি দিয়ে দেয়া হতে পারে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি পরিচালনাকারী সংস্থাকে। মধ্যপ্রাচ্যের ধনীতম 3 দেশে সফরের সময় এই মেগা জেট কাতার উপহার হিসেবে ট্রাম্পকে হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। তবে 78 বছর বয়সী প্রেসিডেন্টের দাবি এটি কোনো উপহার নয়, বরং বিমানটি ব্যবহারের জন্য অর্থ পরিশোধ করেছে মার্কিন সরকার। উপহারের বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে কাতার সরকারও। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান হিসেবে বিলাসবহুল বোয়িং বিমানটি স্থলাভিষিক্ত হবে কি না তা নিয়ে এখন আলোচনা চলছে কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে। দুই দেশের আইনে এ বিষয়ে বিধিনিষেধও খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন সংবিধানের ভাতা বিষয়ক ধারায় কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্র বা নেতার কাছ থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উপহার, পদমর্যাদা ও পদবি গ্রহণ নিষিদ্ধ।
এয়ারফোর্স ওয়ানের বিকল্প হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্টের বিলাসবহুল বোয়িং জাম্বোজেট ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করছেন বিরোধীরা। বলছেন এটা শুধু ঘুষি নয়, বৈদেশিক আধিপত্য বিস্তারেরও সুযোগ করে দেয়া হচ্ছে এর মাধ্যমে। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর স্বাভাবিক হয়েছে দুদেশের সীমান্তের রাজ্যগুলো। এরই মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে। আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হওয়ায় হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার বিষয়ে আর কোনো বাধা নেই। যদিও জম্মু কাশ্মীরের শ্রীনগর, পাঞ্জাবের চণ্ডীগড় ও অমৃতসর সহ মোট 7টি শহরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতীয় বোয়িং, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়াও। নিরাপত্তাজনিত কারণে তারা এসব শহরে বিমান চলাচল করবে না বলে জানিয়েছে বেসরকারি এই প্রতিষ্ঠান দুটি। এদিকে পাক ভারত যুদ্ধে পাকিস্তানের 40 বেসামরিক নাগরিক ও 11 সেনা সদস্য শহীদ হয়েছেন বলে দাবি ইসলামাবাদের। এবারে খেলার খবর। জানুয়ারিতে এসএ গেমসে স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন অ্যাথলেট ইমরানুর রহমান। তবে ফেডারেশন থেকে অনুশীলনের জন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তিনি। সাধারণ সম্পাদক বলছেন, ইমরান এখন জাতীয় দলের অংশ নন। ট্রায়ালের মাধ্যমে দলে আসার পর অনুশীলনের সুযোগ পাবেন তিনি। বিস্তারিত তাসওয়ান নাফির প্রতিবেদনে। বছর কয়েক আগেও আন্তর্জাতিক কোনো অ্যাথলেটিক্স আসরে বাংলাদেশ স্বর্ণ জিতবে সে আশা করাই ছিল স্বপ্ন। তবে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি ইমরানুর রহমান। 2023-এর কাজাখস্তান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলে সোনা জিতেছিলেন ইমরান। 60 মিটার স্প্রিন্টে মাত্র 6.59 সেকেন্ড সময় নিয়ে পদক জেতা এই অ্যাথলেট অনেকদিন নেই খবরের শিরোনামে, বাড়ছে না পদকের সংখ্যাও। এবার ইমরানের মিশন আসন্ন এসএ গেমস প্রতিযোগিতা, সেজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তবে পাচ্ছেন না ফেডারেশনের কোনো সহযোগিতা, ব্যক্তিগতভাবেই করছেন অনুশীলন। Alhamdulillah, practice well as and right now I'm in conditioning period. Of course, the goal is to do well in the SA Games in January. Actually, at the moment, I'm waiting for the support from the federation. Till now, we haven't received anything or I haven't received any support. Well, let's see. I'm hopeful that they can do something to help me towards South Games. তবে ফেডারেশন বলছে ইমরানকে একটা নিয়মের মাধ্যমে আসতে হবে। ট্রায়াল দিয়ে জাতীয় দলের সদস্য হলেই পাবেন সুযোগ সুবিধা। ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের যে সিলেকশন করেছিলাম, সে জানাইছে যে আমি পারবো না, আমার সে অসুস্থ আছে বা একটু ইনজুর্ড আছে আর কি। কাজে আমি সুস্থ হইলে আমি বলতে পারবো, আপাতত পারছি না। যে কোনো একটা ক্যাম্পে ঢুকাই কী হবে, একটা ট্রায়ালের মাধ্যমে অথবা গেমের মাধ্যমে, যে সে যে ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা প্রমাণ করবো কীভাবে হয় তার পারফরমেন্সের উপর। আরেকটা প্রসেস আছে যে আমাদের ন্যাশনাল মিট অমুক তারিখে হবে, ন্যাশনাল মিটে যারা সিলেকশন হয় তারা ক্যাম্পে ইন হবে। এই দুইটা ওয়ে আছে। তাই দুইটা ওয়ের একটা ওয়ে তো সে অ্যাবল করে নাই। যে যেটাতেই আসুক, ন্যাশনাল টিমে আসতে হলে তার ট্রায়ালের মাধ্যমে তার পারফরমেন্স টেস্ট দিতে হবে। সাউথ এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দল যাবে কোরিয়ায় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে, কিন্তু প্রস্তুতি নিতে সময় লাগবে বিধায় ইমরান সেই সফরের ভাবনায় নেই ফেডারেশনের। আপাতত ইমরানুর রহমানকে নিয়ে তাদের পরিকল্পনা এসএ গেমসের পদক জয়। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। ইতিহাস সৃষ্টি করে প্রথম বিদেশি হিসেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নতুন কোচ হলেন কার্লো অ্যানচেলোত্তি। 10টি ভিন্ন ক্লাবের হয়ে 30 বছরের বেশি সময় ধরে কোচিং করিয়েছেন সাফল্যের সাথে। বর্ণিল ক্যারিয়ারে এবারই প্রথম কোনো দেশের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলেন ডন কার্লো। বর্ষিয়ান এই কোচের ক্যারিয়ার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মে মাসেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। 26 মে থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন তিনি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়াস রদ্রিগোরা। 2026 পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হলেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হন। এর সাথে শেষ করব এখন ঢাকার আয়োজন। তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের পরবর্তী শুনানি কাল। আদালতের কোনো দলের নিবন্ধন বাতিলের নজির এটিই প্রথম। শুনানিতে প্রধান বিচারপতি। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ মামলার রায় 17 মে। বিচার শুরুর মাত্র 24 দিনের মাথায় হতে যাচ্ছে রায়।
আদালত চত্বরেই পুলিশের ফোনে কথা বলছেন আসামি। এজলাসে আনা নেয়ার পথে অবৈধ সুযোগ ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। ব্যাপক সংস্কার করতে গেলে নির্বাচন ব্যাহতের শঙ্কা সিপিবির। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে ঐকমত্য কমিশন। কাল নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর। বন্দরেও ব্যস্ততা। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।